আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দণ্ডিত আসামিকে দিয়ে অনুষ্ঠান উদ্বোধন, মুক্তিযুদ্ধকে অসম্মান বিএনপির, বলেছেন কাদের। 50 বছরে দেশকে বিভক্ত করেছে আওয়ামী লীগ, অভিযোগ ফখরুলের। ভোটে অনিয়মের অভিযোগ নাকচ সিইসির, বললেন মাহবুব তালুকদার কাজ করছেন ব্যক্তি স্বার্থে। আওয়ামী মেশিনে পরিণত হয়েছে ইভিএম, মন্তব্য জাপা মহাসচিবের। নিজেদের সম্পদ দিয়েই গড়ে তুলতে হবে দেশকে, এনইসি সভায় বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে বিশ্বে মাথা উঁচু করে চলার তাগিদ। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিতে প্রমাণ মিলেছে ভিসির সংশ্লিষ্টতা, ব্যবস্থার সুপারিশ ইউজিসির, দায় অস্বীকার কলিমুল্লার। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্নীতির মামলার দণ্ডিত আসামিকে দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের উদ্বোধন মুক্তিযুদ্ধের প্রতি বিএনপির অসম্মান প্রদর্শন, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, লেখক মুস্তাক আহমেদের মৃত্যু নিয়ে রাষ্ট্রদূতদের বিবৃতি অনভিপ্রেত ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন। বাসভবন থেকে ভার্চুয়ালি চট্টগ্রাম বোয়ালখালী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, সন্ত্রাস নির্ভরতার কারণে বিএনপির আন্দোলনে মানুষ এখন আর সাড়া দেয় না, বরং আতঙ্কগ্রস্ত হয় জনগণ। স্বাধীনতার ইতিহাস বিকৃতির মাধ্যমে বিএনপি নেতারা মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ভুলুণ্ঠিত করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি উদ্বোধন করেছে একজন পলাতক আসামি। জনগণ মনে করে দুর্নীতির মামলায় দণ্ডিত আসামিকে দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধন মহান মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্শন। এদিকে টিকা নিয়ে অহেতুক পানি ঘোলা না করে সব দলের নেতাকর্মীকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সপরিবারে বিএনপি মহাসচিব টিকা নেয়ায় অভিনন্দন জানান তিনি। রাজধানীতে একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবই এই করোনার টিকা কোনো কাজ করবে না, এই করোনার টিকা জনগণ নিবে না, মানুষকে বিভ্রান্ত করার জন্য বহু কথা বলেছেন। শেষ পর্যন্ত তিনি করোনার টিকা নিয়েছেন। জনাব মুস্তাক আহমেদের মৃত্যুটা অনভিপ্রেত মৃত্যু। এই ধরনের একটি মৃত্যুর পর যেভাবে বিদেশি কয়েকজন রাষ্ট্রদূত বিবৃতি দিলেন, এখানে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে। এটি জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনেরও এত তাড়াহুড়া করে এই ধরনের কথা বলা আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে হওয়া উচিত নয়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা কোনো বিশেষ গোষ্ঠী বা দলের কারণে আসেনি। গত 50 বছরে আওয়ামী লীগ দেশকে বিভক্ত করেছে, উন্নয়নের কথা বলে সব সম্পদ লুট করে নিচ্ছে বলে অভিযোগ তার। দলীয় নেতারা বলছেন, দেশের এখন প্রধান সংকট গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। সে বিষয় থেকেই জনগণের দৃষ্টি সরাতে বারবার ইস্যু তৈরি করা হচ্ছে বলে মনে করেন বিরোধী নেতারা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির বছরব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে মঙ্গলবার স্বাধীনতার পতাকা উত্তোলন দিবসের আলোচনা সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। বিএনপি নেতারা অভিযোগ করেন, 50 বছরে এসেও স্বাধীনতার ইতিহাস বিকৃত করছে আওয়ামী লীগ। ক্ষমতাসীনরা এখনও জনগণের ভোটাধিকার কেড়ে নিচ্ছে বলেও মন্তব্য করেন বিরোধী নেতারা। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারা। প্রতিরোধের দেয়াল আরো শক্ত করতে হবে। নিজেরা নিজেদের মনে সিদ্ধান্ত নেন। লড়াই এখন কেবল খণ্ড খণ্ড নয়, ছোট ছোট খণ্ড খণ্ড লড়াই করতে করতে সেই লড়াইকে একসাথে গেছে এক জায়গায় নিয়ে একবার রাস্তায় নেমে বলতে হবে, তোকে চাই না। আজকে মুক্তিযুদ্ধকে অবমাননা করার জন্য, আজকে মুক্তিযুদ্ধকে হেয় করার জন্য আজকে বর্তমান সরকার একটি বাকশালী কায়দায় দেশ শাসন করছে, দুঃশাসনের মধ্যে দিয়ে চলছে। জিয়াউর রহমানকে অসম্মান করার অর্থ হলো মুক্তিযুদ্ধকে অসম্মান করা, মুক্তিযোদ্ধাদের অসম্মান করা না। কোনো মুক্তিযোদ্ধা এটা মানবে না। বিএনপি নেতাদের অভিযোগ, গণতন্ত্রের বদলে লোভ লালসা দিয়ে তরুণ সমাজকে বিভ্রান্ত করছে সরকার। মুক্তিযোদ্ধাদের অসম্মান করতে বাকশালী কায়দায় দেশ চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। স্বাধীনতা কোনো একজন বিশেষ ব্যক্তি বা কোনো একজন বিশেষ গোষ্ঠী বা দলের কারণে আসেনি। স্বাধীনতা এসেছে
দীর্ঘকাল ধরে এই দেশের মানুষের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, আমি তো যতটুকু দেখেছি যে সেই ব্রিটিশ পিরিয়ড থেকে তখন থেকে এই দেশের মানুষ স্বাধীনতার একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল। তারা এই বাংলাদেশের মানুষকে, বিশেষ করে এই প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তারা জানাতে চায় না। স্বাধীনতার এই 50 বছরের ঘটনাবলীকে প্রকৃত তথ্য দিতে চায় না। এই জন্য যদি সেই তথ্য দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের এই সকল মূল্যায়নে আওয়ামী লীগের অবস্থান অনেক পিছনে পড়ে যায়। এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জিয়া শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দলাদলি আর বিভক্তির কারণেই মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ গড়ার যে প্রত্যয় ছিল 50 বছর পরও সে স্বপ্ন পূরণ করা যায়নি। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। ভোটার দিবসের আলোচনায় মঙ্গলবার বাকযুদ্ধে জড়ালেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা ও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ইভিএমে কম ভোটার উপস্থিতি, একতরফা ভোট গ্রহণ এবং অনিয়মের অভিযোগ আমলে না নেওয়া সহ কমিশনের নানা অবহেলার কথা তুলে ধরেন মাহবুব তালুকদার। অভিযোগ নাকচ করে দিয়ে সিইসি বলেন, ব্যক্তি স্বার্থ রক্ষায় কাজ করছেন মাহবুব। 2 মার্চ জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করে নির্বাচন কমিশন। দিবসটি উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে শোভাযাত্রা বের করা হয়। পরে নির্বাচন কমিশন অডিটোরিয়ামে আলোচনায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা। এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, অনিয়মের অভিযোগ আমলে না নেয়ার দায়ে একদিন এই নির্বাচন কমিশনকে অভিযুক্ত হতে হবে। নির্বাচন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ার শঙ্কাও প্রকাশ করেন তিনি। নির্বাচন প্রক্রিয়ার সংস্কার না হলে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। দেশের মানুষের গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষার উদ্যানের জন্য নির্বাচন কমিশনের ওপর সাংবিধানিক দায়িত্ব অর্পিত হয়েছে। এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারলে আমরা গণতন্ত্র অস্তাচলে পাঠানোর দায়ে অভিযুক্ত হব। স্থানীয় নির্বাচনগুলোর গতি প্রকৃতি দেখে আমার ধারণা হয়েছে বহুদলীয় গণতন্ত্রের জন্য নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড ও ভারসাম্য রক্ষিত হওয়ার প্রয়োজন ছিল তা হচ্ছে না। জবাবে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলেন, মিডিয়া কাভারেজ পেতে বরাবরের মতো উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন মাহবুব তালুকদার। মাহবুব তালুকদার সাহেব অভ্যাসগতভাবে সারা জীবন আমাদের এই নির্বাচন কমিশনে যুক্ত করার পরের দিন থেকেই যা কিছু নির্বাচন কমিশনের নেগেটিভ দিক এটা উনি পকেট থেকে একটা কাগজ বার করে এটা পাঠ করতেন। আজকাল তার ব্যতিক্রম হয়নি। তার চোখে ইভিএমে ভোট যে 85% পর্যন্ত হয় সেটা উনি দেখেন নেই। বাড়ির দিকে হিসাব করেন পরের দিন যে তার এই কথাগুলো মিডিয়ায় কিভাবে এসেছে, পত্রিকায় তার ছবি সহ কত এসে, এই সুযোগগুলো কাটিং করে এই নির্বাচন কমিশনে 5 বছর হবে তার ওখানে ভালো লিখতে পারেন, হাতে কলম আছে সেগুলো ব্যবহার করেন। ব্যক্তিগত এবং একটি গোষ্ঠীর স্বার্থ হাসিলে মাহবুব তালুকদার কাজ করছেন বলে অভিযোগ করেন সিইসি। দেশের নির্বাচন কমিশনের স্বার্থে তিনি কাজ করেন না, দিয়ে তার ব্যক্তি স্বার্থে এবং কোনো একটা উদ্দেশ্য সাধন করার জন্য এই নির্বাচন কমিশনকে অপদস্থ করার জন্য যতটুকু যা দরকার, যখন যতটুকু প্রয়োজন ততটুকু করেছেন এবং তিনি বই লাগবেন তার জন্য এটা তথ্যপত্র সংগ্রহ করেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে বলেও দাবি সিইসির। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র একসাথে চলতে পারে না। তার অভিযোগ, আওয়ামী মেশিনে পরিণত হয়েছে ইভিএম। এভাবে নির্বাচন হলে জাতীয় পার্টি ভবিষ্যতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে মঙ্গলবার বনানী কার্যালয়ে আয়োজিত জাতীয় পার্টির সংবাদ সম্মেলনে বাবলু এসব কথা বলেন। নির্বাচনের ব্যবস্থাকে প্রশাসনের নির্বাচনে পরিণত করেছেন। ইভিএম এখন আওয়ামী মেশিনে পরিণত হয়েছে এবং আওয়ামী তন্ত্র চলছে। আমরা আওয়ামী তন্ত্র থেকে দেশকে মুক্ত করতে চাই। আমরা আওয়ামী তন্ত্রের বীজটা ভেঙে দিতে চাই, কারণ আওয়ামী তন্ত্র আর গণতন্ত্র একসাথে চলতে পারে না। ডিজিটাল ভোট পদ্ধতি, ডিজিটাল গ্যাজেটের মাধ্যমে ভোটের ফল প্রকাশ করে ভোট অনুষ্ঠানের কোনো দরকার নাই।
করে আপনারা জানিয়ে দেন সারা দেশে আপনারা জয়ী হয়েছেন। তার তো কোনো আমাদের, তাহলে তো বলবো যে একটা পদ্ধতিতে গেলেন। এখন তো এটা তো কোনো পদ্ধতি না, এটা তো সন্ত্রাস। আমাদের পিঠ দেয়ালে এসে ঠেকেছে। আমরা কোনো মহাজোটে নেই, আমরা জনগণের পক্ষে আছি, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আছি, আমরা ভোট ডাকাতির বিরুদ্ধে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নশীল দেশ হিসেবে কারো কাছে হাত পেতে নয়, নিজেদের সম্পদ দিয়েই দেশকে গড়ে তুলতে হবে। বিভিন্ন মন্ত্রণালয়ে বরাদ্দের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতের পাশাপাশি কৃচ্ছ্রতা সাধনের তাগিদ দেন তিনি। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। ১,৯৭,৬৪৩ কোটি টাকার সংশোধিত বার্ষিক এডিপি অনুমোদিত হয়েছে এনইসিতে। মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় করোনা স্থবিরতায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বাস্তবায়নের হার পর্যালোচনা করা হয়। ১,৯৭,৬৪৩ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদনও দেয় এনইসি। সভায় প্রধানমন্ত্রী সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। এই মুহূর্তেই খুব বেশি বরাদ্দ বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে করি না, বরং আমাদের টাকা কিছু রাখতে হবে, আরও ভ্যাকসিন কিনতে হবে। আর আমি আবার বড় মানুষের খাদ্য বাসস্থান সে দুদিকের ব্যবস্থা করতে হবে। কাজে সেদিকে আমরা বেশি জোর দিতে চাই। কাজে এখানে যে মন্ত্রণালয় যারাই আপনারা অতিরিক্ত চাইবেন, এটা আমার মনে হয় এখন আর চাওয়ার সময় ওরকম নাই। তবে উন্নয়নের ক্ষেত্রে বা রক্ষণাবেক্ষণ বা মেনটেন্যান্সের ক্ষেত্রে যখন যেটুকু দরকার হয়তো সেটা কিছুটা ব্যবস্থা হয়তো করা যেতে পারে। আর আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমরা কিন্তু কারোর কাছে হাত পাতবো না। আমাদের যা করতে হবে নিজেদের করতে হবে, আমরা নিজেরা করব এবং মর্যাদা নিয়ে বাঁচবো, সে কথাটা মনে রাখতে হবে। স্বাধীনতার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতেই সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। বাবা মা ভাই সব হারিয়ে মনে হয় শুধু একটা লক্ষ্য নিয়ে কাজ করেছে, সেটা হলো বাংলাদেশটাকে আমার বাবা যে স্বাধীন করে দিয়ে গেলেন, তো এই বাংলাদেশের স্বাধীনতার সুফলটা যেন সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারে, মানুষ যেন একটু ভালোভাবে বাঁচতে পারে। পরে সভায় নেওয়া সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানান পরিকল্পনা সচিব। তিনি জানান, সময় না বাড়িয়ে ৪৪২টি প্রকল্প চলতি অর্থ বছরেই শেষ করার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। এটি অনুশাসন দেওয়া হয়েছে যে করতেই হবে। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নতুন করে আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। মঙ্গলবার বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ থেকে এই আহ্বান জানান তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের বিকল্প নেই। প্রতিনিধি পরিতোষ আদিত্যের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন নাইম হাসান। রাজশাহীর নাইস কনভেনশন সেন্টার চত্বরে আয়োজন করা হয় সমাবেশের। নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশে অংশ নেন বিএনপির হাজার হাজার কর্মী। সমাবেশে বিএনপির নেতারা বলেন, রাজপথ উত্তপ্ত হতে শুরু করেছে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথের আন্দোলনের বিকল্প নেই। নেতাদের সামনে শপথ নিয়ে বলতে হবে, আগামী দিনে জীবন দেব, মাতৃভূমিকে রক্ষা করব। সমস্ত বাস বন্ধ করে দিয়েছে, মানুষ হেঁটে হেঁটে বিএনপির সমাবেশে উপস্থিত হয়েছে। রাজপথের জন্য প্রস্তুত হন, রাজপথ উত্তপ্ত হওয়া শুরু হয়েছে। এই বৃদ্ধ বয়সে আমি প্রস্তুত আছি, বাংলাদেশের গণতন্ত্র ফেরত আনার জন্য। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিতাওয়াল ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন ঢাকায় আন্দোলন জোরদার করার ঘোষণা দেন। যেখানে ভোটই হয় না, ভোটার নাই, ভোট দিতে পারে না, তো জাতীয় ভোটার দিবস থেকে এসেছে, তারাই দিবস পালন করে, তারাই ভোটার, তারাই একটা লেখে একটা মাফিয়ারে একটা গতিতে বসায় দেয়। আমাদের উপর যদি আঘাত আসে আমরা সেটা প্রতিরোধ করব। এই দেশটা কারণ বাবার সম্পত্তি না, কারণ জমিদারি না, কারণ বাবার সম্পত্তি না। এই দেশটা আমাদের সকলের, সবার, এই দেশের মালিকানা জনগণের। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থানীয় নেতারা। নাইম হাসান, বাংলা ভিশন।
প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটির প্রতিবেদন উল্লেখ করা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 3টি অবকাঠামো নির্মাণে অবহেলা, দীর্ঘসূত্রিতা ও অচল অবস্থা তৈরি হয়েছে। এতে সরকারের আর্থিক ক্ষতি এবং শিক্ষা ও গবেষণার পথে অন্তরায় সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। একই সঙ্গে ইউজিসির তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, নকশা পরিবর্তন করে যেভাবে ভবন নির্মাণ করা হচ্ছে তা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। তবে আর্থিক অনিয়মের দায় অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, এর সম্পূর্ণ দায়ভার আগের ভাইস চ্যান্সেলরের। নিচে স্ট্রাকচারাল ভালো রকমের সমস্যা আছে, নকশা বহির্ভূতভাবে এই কাজগুলো করা হয়েছে। তো ফলে এমন একটি অবস্থা যে এখানে আসলে স্ট্রাকচারাল বিল্ট ইন প্রবলেম রয়ে গেছে। সুতরাং এর দায়িত্ব কিন্তু আমরা নেব না। আর আর্থিক ন্যূনতম কোনো এখানে অনিয়ম বা কোনো রকমের দুর্নীতি হওয়ার জিরো পসিবিলিটিস তা কোনোভাবেই নেই। সুতরাং এটা আমরা দৃঢ় কণ্ঠে বলবো, যা কিছু দায়িত্ব সব আমি বলবো আমার আগের ভাইস চ্যান্সেলরের সময় যে অনিয়ম এবং নিয়ম বহির্ভূত কাজ হয়েছে তার লিগেসি আমরা মূলত বহন করছি। টানা তৃতীয়বারের মতো সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী থাকায় দেশে প্রতি ভরিতে ১,৫১৬ টাকা কমেছে আজ থেকে। তাতে ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি সোনার অলংকারের দাম দাঁড়াবে ৭১,১৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৬৮,০০১ টাকা, ১৮ ক্যারেট ৫৯,২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি প্রতি বিক্রি হবে ৪৮,৯৩০ টাকায়। জুয়েলার্স সমিতি জানিয়েছে, বিশ্বব্যাপী করোনার টিকা নেওয়া শুরু হলেও তার প্রভাব এখনও অর্থনীতিতে পড়েনি, ফলে বিশ্ববাজার অস্থির। মঙ্গলবার রাতে জুয়েলার্স সমিতি দাম কমানোর সিদ্ধান্ত সংবাদ বিজ্ঞপ্তি আকারে জানায়। সর্বশেষ গত ১৩ জানুয়ারি প্রতি ভরি সোনার দাম প্রায় ২,০০০ টাকা হ্রাস করেছিল। এদিকে রূপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। আজ ৩ মার্চ, স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস। ৭১-এর এই দিনে পল্টন ময়দানে বঙ্গবন্ধুর উপস্থিতিতে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার শপথ নেন স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের ৪ নেতা। তৎকালীন ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকীর মতে, সেই ইশতেহার স্বাধীনতাকামী জাতির মনোবল বহুগুণ বাড়িয়ে দেয়। ৩ মার্চ ৭১-এর এই দিনে ঐতিহাসিক পল্টন ময়দানে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্র জনসভায় উপস্থিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডাক দেন অসহযোগ আন্দোলনের। স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার প্রত্যয়ে ইশতেহার পাঠ করেন ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ। সেদিনের সেই ঐতিহাসিক সভায় সভাপতিত্ব করেন নূরে আলম সিদ্দিকী। তার মতে, সেই ইশতেহার ছিল মুক্তিপাগল বাঙালির আকাঙ্ক্ষার প্রতিফলন। বঙ্গবন্ধুকে অবহিত করি, এই জাগ্রত জনতা, তাদের মনোবল, তাদের প্রতিতি এবং প্রত্যয়, এই শক্তির উপরে নির্ভর করেই আমরা স্বাধীনতার স্বপ্ন দেখি, পরাধীনতার বক্ষ বিদীর্ণ করার আশায় উজ্জীবিত হই। ইশতেহারে সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে নির্বাচিত করা হয় জাতীয় সঙ্গীত হিসেবে। স্বাধীনতার ৫০ বছরে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকারের প্রতি আরো সহানুভূতিশীল হওয়ার পরামর্শ নূরে আলম সিদ্দিকীর। মানুষের মৌলিক অধিকারের প্রতি, মানুষের চিন্তা, চেতনা, মননশীলতা, স্বাধীনতার প্রতি সম্মান দেখান। তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার এই সংগ্রামের প্রতি আপনাদের শ্রদ্ধাবোধকে অক্ষুণ্ণ রাখুন। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরারও তাগিদ দেন বঙ্গবন্ধুর এই স্নেহভাজন। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। প্রায় ২ যুগ পর চালু হলো আরিচা কাজিরহাট ফেরি সার্ভিস। এতে খুশি স্থানীয়রা। নৌপথগুলোর নাব্য ফিরিয়ে আনা সহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। পাবনা থেকে আখিনুর ইসলাম রেমনের রিপোর্ট। কাজিরহাট আরিচা নৌ রুটের ফেরি সার্ভিস উদ্বোধন হয় ২৭ ফেব্রুয়ারি। উদ্বোধন করেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন,
মানুষের সেবা ও অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতেই কাজিরহাট আরিচা নৌ রুট চালু করা হয়েছে। রুটটি আমরা চালু করলাম, এটা কোনো সস্তা রাজনৈতিক ডেভেলপমেন্ট না, এটা মানুষের চাহিদা এবং মানুষের সেবা এবং বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য এই রুটটা চালু করেছি। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী। এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক এবং তাদের পণ্য পরিবহনের জন্য এটা অত্যন্ত উপযোগী একটি সিদ্ধান্ত। আমাদের কাজকর্ম একেবারেই ছিল না, এখন ফেরিটা চালু হওয়ার কারণে আমাদের কাজকর্ম করে খেতে পারবো। নৌপথটি যাতে কোনোভাবেই আর বন্ধ না হয় কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি চান এই রুটে চলাচলকারীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীর মালিবাগে হোলি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ইয়াসিন নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে অবচেতন অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের দাবি, নির্যাতন করে ইয়াসিনকে হত্যা করা হয়েছে। গত 22 জানুয়ারি ইয়াসিনকে হোলি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। নিহত তরুণীর বাবা বলেন, সকালে ছেলের অসুস্থতার কথা জানিয়ে কর্তৃপক্ষ তাকে সেখানে যেতে বলেন। তিনি গিয়ে দেখেন তার ছেলেকে সিঁড়ি দিয়ে নামানো হচ্ছে। বাবার দাবি, সে মাদকাসক্ত ছিল না, নিরাময় কেন্দ্র নয়, মাদ্রাসা ভেবেই তার ছেলেকে সেখানে ভর্তি করানো হয়। আমার কি ব্যাপার, কোনো সমস্যা কল না, কোনো সমস্যা নেই, আমরা কথা আছে। আমি গেছি, যাওয়ার পরে দেখি ওরে নামাই, আমি কইলেই যাই, কলে হাসপাতাল নিতে হইবে, অসুস্থ হয়ে পড়ছে। আমার এটা জানার দরকার, ওরাই মারছে না ওরা যে কথা মিথ্যাটা বলে, আমার তো ধারণা যে ওরাই মারছে। এখান থেকে দেখি ফাঁসের দাগ, মানে মায়ের দাগ, এরকম একটা পায়ের নিচ, ভাই আপনি ভিডিও করে দেখেন, পুরো একটা মায়ের দাগে কালো ভর্তি, পেটের উপরে, হাতে, বিভিন্ন জায়গায় টর্চারিং। অন্যদিকে নিরাময় কেন্দ্রের পরিচালক জানান, ছেলের আত্মহত্যার প্রবণতা থাকায় এবং তার নির্যাতন সইতে না পেরে এখানে ভর্তি করা হয়। এখানে ভর্তি রোগীদের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করানো হয়। মাদকাসক্ত হিসেবেই তাকে ভর্তি করিয়েছেন তার বাবা। সকালে গলায় গামছা বাঁধা অবস্থায় টয়লেট থেকে তাকে অবচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ওনার আব্বা আসছেন, এসে কথাবার্তা বলছেন যে আমার ছেলে নেশা করতে করতে এই অবস্থায় চলে গেছে, এখনও তাকে আমি সামলাতে পারতেছি না, আপনারা একটু সহযোগিতা করেন। হুট করে এক ফাঁকে সে বললো যে আমি বাথরুমে যাব, ওয়াশরুমে যাব। আমার লোকগুলো যখন ভিতরে গেছে, যে দেখতেছে যে সে ছটফট করতেছে, ঝুলন গলায় গামছা পেঁচানো। ময়নাতদন্ত শেষে চিকিৎসক সোহেল মাহমুদ জানান, আলামত দেখে ফাঁসি মনে হচ্ছে, এছাড়া শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গলা থেকে যে ডাক্তার কেটে আমরা হিস্টোপ্যাথোলজির জন্য পাঠাইছি, সেখান থেকে রিপোর্ট আসলে আমরা চূড়ান্ত মতামত দিতে পারবো। তাছাড়াও তার বডিতে আমরা কিছু আঘাতের চিহ্ন পাই, ওই আঘাতের চিহ্নগুলো আমরা মেজারমেন্ট করে পর্যালোচনা করে আমরা বলতে পারবো কি আর কি, তার বডিতে আমরা কিছু ছোটোখাটো আঘাতের চিহ্ন পাইছি আর কি। জিজ্ঞাসাবাদের জন্য নিরাময় কেন্দ্রের 4 জনকে আটক করেছে পুলিশ। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দণ্ডিত আসামিকে দিয়ে অনুষ্ঠান উদ্বোধন, মুক্তিযুদ্ধকে অসম্মান বিএনপির, বলেছেন কাদের। 50 বছরে দেশকে বিভক্ত করেছে আওয়ামী লীগ, অভিযোগ ফখরুলের। ভোটে অনিয়মের অভিযোগ নাকচ সিএসির, বললেন মাহবুব তালুকদার কাজ করছেন ব্যক্তি স্বার্থে, আওয়ামী মেশিনে পরিণত হয়েছে ইভিএম, মন্তব্য জাপা মহাসচিবের। নিজেদের সম্পদ দিয়েই গড়ে তুলতে হবে দেশকে, এনইসি সভায় বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে বিশ্বে মাথা উঁচু করে চলার তাগিদ। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিতে প্রমাণ মিলেছে ভিসির সংশ্লিষ্টতা, ব্যবস্থার সুপারিশ ইউজিসির, দায় অস্বীকার কলিমুল্লার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।